যেহেতু মিয়ানমারের সঙ্গে এখন আর আমাদের কোনো স্থল সীমান্ত নেই, যে ঝুঁকিটি আছে সেটি বিমান হামলা, এবং সে কারণেই বিমান বাহিনীকে তিনি সদা প্রস্তুত থাকতে বলেছেন। এখনো কিন্তু এক ধরনের ভদ্রতার আবরণ তিনি মেনটেন করে গেছেন। এবং আরো যদি বিষয়টি এরকম হয় যে শিশুসুলভ অকপটতার সঙ্গে আপনার ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে যদি সাক্ষাৎকার দেওয়া শুরু করেন আমাদের মাননীয় সরকার প্রধান, তাহলে কিন্তু আমার ধারণা তাদের ধৈর্যের বাঁধ ভাঙবে এবং তারা আরো তিক্ত ভাষায় বক্তব্য হাজির করা শুরু করবে। আজ থেকে 25 বছর পরে আমাদের উত্তরসূরিরা যখন মূল্যায়ন করতে বসবেন এই ইউনূস শাসনামল, তখন চাঁদের যেমন কলঙ্ক থাকে ঠিক তেমনি ভাবে ইউনূস আমলের কলঙ্ক হিসেবে চিহ্নিত হবে এই মব কালচার, মব জাস্টিস। এর দায় কিন্তু তিনি এড়াতে পারবেন না, তাকে এর দায়িত্ব নিয়েই কবরে যেতে হবে। এটা যদি ফিল্ড মার্শাল আইয়ুব খানের শাসনামল হতো, তাহলেও আপনার সাংবাদিকরা যে কোনো ধরনের প্রশ্ন করবেন, এটা তার পেশাগত দায়িত্ব, এবং সেটাতে কুপিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আপনাকে যা প্রশ্ন করা হচ্ছে তার সদুত্তর আপনি দেবেন, এখানে আপনার রাগ বিরাগের বশবর্তী হয়ে আপনি চাকরুচ্যুত করবার ক্ষমতা রাখেন, এটি জাহির করতে যাবেন কেন? এবং প্রফেসর ইউনূসের ঘাড়ে বন্দুক রেখে এই কাজ করতে আপনাকে কে এই অধিকার দিয়েছে? পরিষ্কার খোলামেলা কথা কিন্তু বলতে হবে। আর একটি অনির্বাচিত সরকারের সময় তো আপনার আরো বেশি পরিমাণে এইসব বিষয়ে সতর্ক হওয়া উচিত। আমরা কেন এই সরকারের জয়গান করি? এই জন্যে করি যে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তারপরে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো ঘেরটোপ দিয়ে আপনি দেশ শাসন যাতে করতে না পারেন, সেই জন্যই তো এইরকম সরকারের আগমন। এখন আপনি পুনঃমূসিক ভাবো এই কায়দায় চলবেন কেন? সেটা তো কোনো অবস্থায় আমরা স্বাগত জানাতে পারি না। আমি তীব্রভাবে এ ধরনের আচরণের নিন্দা করব, এবং জনগণের করের টাকায় আপনি মন্ত্রীর সম্মান যে কোনো মূল্যে আপনাকে বজায় রাখতে হবে, সেটির অপব্যবহার করা কোনো অবস্থায় কাঙ্ক্ষিত নয়, প্রত্যাশিত নয়, এবং সেটি চলবে না। ধন্যবাদ। আমি আরেকটি বিষয় জানতে চাই যে ডক্টর ইউনূস যে যুদ্ধের কথা বলছেন সেটা নিয়ে অনেকেই আলোচনা করছেন যে আসলে কেন যুদ্ধের কথা উনি বারবার বলছেন। যদিও বলেছেন আমাদের পূর্ববর্তী বক্তা ডক্টর মনিরুল ইসলাম বলেছেন, ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীও বলেছেন। আপনার কাছে একটু শুনতে চাই যে আসলে কেন উনি বারবার বলছেন? এরকম কোনো সম্ভাবনা আছে আওয়ামী লীগ কোনোভাবে আঘাত করতে পারে কিনা, বা ভারত পাকিস্তানের নিজেদের মধ্যে যুদ্ধ হলে আমাদের উপর কোনো আঘাত আসতে পারে কিনা? সব মিলে আপনার কাছে একটু শুনতে চাই এই বিষয়ে। ধন্যবাদ। দেখুন, আসলে পাশাপাশি তারেক রহমানও কিন্তু সতর্ক করেছেন ওনাকে, সতর্ক থাকার জন্য বলেছেন। দেখুন, কনটেক্সটটা খুব গুরুত্বপূর্ণ। দেখতে হবে কোন প্রেক্ষিতে কোথায় বসে আমাদের প্রফেসর ইউনূস এই বক্তব্যটি রেখেছেন। বিমান বাহিনীর একটি অনুষ্ঠান ছিল, বিমান বাহিনীর একটি অনুষ্ঠান ছিল, তো ন্যাচারালি সেই কারণে তার সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি বক্তব্যই তিনি রেখেছেন। অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা হিসেবে তিনি এই বক্তব্যটি হাজির করেছেন, এবং সেই কারণেই আমি মনে করি যে তিনি এভাবে বিষয়টি বলেছেন। আর সঙ্গে আরেকটি বিষয় যদি আমি অনুমান করতে চাই, তাহলে বলবো, যেহেতু মিয়ানমারের সঙ্গে এখন আর আমাদের কোনো স্থল সীমান্ত নেই, যে ঝুঁকিটি আছে সেটি বিমান হামলা, এবং সে কারণেই বিমান বাহিনীকে তিনি সদা প্রস্তুত থাকতে বলেছেন। এবং লজিস্টিক যে প্রিপারেশন, সেই দৃষ্টিকোণ থেকে দেখলে মিয়ানমারের নেপিডোর আপনার এয়ার সুপিরিয়রিটি আছে। আমরা উই আর নট অ্যাট পার উইথ দ্যাট। তো সেই জন্য আমাদের যদি ডেটারেন্ট অবস্থান বজায় রাখতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে, অপারেশনাল কমব্যাট ক্যাপাবিলিটি থাকতে হবে, এবং অ্যাট পার যতটা পরিমাণে পারা যায় যদি সেই সক্ষমতা অর্জন করতে হয়, সেই জন্য আমাদের ওয়ার টয়েস সংগ্রহ করতে হবে। ধন্যবাদ। মানে সরকারের ভিতরে একটা পক্ষই মানে উত্তেজনা তৈরি করার বা উস্কে দেওয়ার চেষ্টা করছে,
এরকমটা যিনি ইঙ্গিত দিয়েছেন তারেক রহমান, সেটাও বা কিসের ইঙ্গিত দিয়েছেন? মানে রাজনৈতিক দলগুলোকে সরকারের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে এবং সেটা সরকারের ভিতর থেকেই চেষ্টা করা হচ্ছে। দেখুন, তারেক রহমান যে বক্তব্যটি রেখেছেন সেটি রাজনৈতিক বক্তব্য, এবং তাতে আমি অবাক হইনি। বরং পরম সহিষ্ণুতা প্রদর্শন করা হয়েছে, যেহেতু বাংলাদেশে বর্তমানে সক্রিয় অন দ্য গ্রাউন্ড সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব তিনি করেন। সেই কারণে এই যে 8 মাস 9 মাস হয়ে গেল, এটি আপনার তাদের দলের পক্ষ থেকে অন দ্য গ্রাউন্ড যারা আছেন তারা কিন্তু কখনো মার্চে নির্বাচন চেয়েছেন, কখনো আপনার যৌক্তিক সময় প্রদানের কথা বলেছেন, এবং লেবু কষলাতে তো হয়, অবস্থাটা তাই দাঁড়িয়েছে। সেসব দিয়ে তাকে ঝেড়ে কেসে বলতে হয়েছে। এখনো কিন্তু এক ধরনের ভদ্রতার আবরণ তিনি মেনটেন করে গেছেন। এবং আরো যদি বিষয়টি এরকম হয় যে শিশুসুলভ অকপটতার সঙ্গে আপনার ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে যদি সাক্ষাৎকার দেওয়া শুরু করেন আমাদের মাননীয় সরকার প্রধান, তাহলে কিন্তু আমার ধারণা তাদের ধৈর্যের বাঁধ ভাঙবে এবং তারা আরো তিক্ত ভাষায় বক্তব্য হাজির করা শুরু করবে। শেখ হাসিনার সেই প্রায় 16 বছরের শাসন আমলে আমরা যেমন তার ভ্রুকুটি উপেক্ষা করেছি, তার ভ্রুকুটি বলতে আমি বোঝাচ্ছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এখনো কিন্তু আমরা আমাদের শির নোয়াবো না। আমি যেটি বলবো, আজ থেকে 25 বছর পরে আমাদের উত্তরসূরিরা যখন মূল্যায়ন করতে বসবেন এই ইউনূস শাসনামল, তখন চাঁদের যেমন কলঙ্ক থাকে ঠিক তেমনি ভাবে ইউনূস আমলের কলঙ্ক হিসেবে চিহ্নিত হবে এই মব কালচার, মব জাস্টিস। এর দায় কিন্তু তিনি এড়াতে পারবেন না। তাকে এর দায়িত্ব নিয়েই কবরে যেতে হবে। ধন্যবাদ।